আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ইমরান আহমেদ এবং এটা আমার দ্বিতীয় ক্লাস এই সেশনে। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 6 বস্তুর উপরে তাপের প্রভাব এই চ্যাপ্টারটি নিয়ে। তো তোমাদের মনে অবশ্যই প্রশ্ন থাকতে পারে যে আজকে এই চ্যাপ্টারে আমরা কি নিয়ে আলোচনা করব। ইটস টোটালি এ নিউ চ্যাপ্টার ফর ক্লাস 9। তো আজকে আমরা আলোচনা করব দি বেসিক অফ চ্যাপ্টার 6। সো লেটস গো ফর ইট। তো আজকে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের বেসিক বা মৌলিক বিষয়। আজকে আমরা আলোচনা করছি অধ্যায় 6 মৌলিক বিষয়গুলো নিয়ে। তো হোয়াট উইল বি দ্য বেসিক থিং অফ চ্যাপ্টার 6? আসলে এই চ্যাপ্টারের মৌলিক বিষয়গুলো কি কি? আজকে আমি আলোচনা করব এমন কতগুলো কম্পোনেন্ট নিয়ে, এমন কতগুলো বিষয় নিয়ে, যাতে তোমরা এই চ্যাপ্টার 6 বা বস্তুর উপর তাপের প্রভাব এর সম্পর্কিত যে পরবর্তীতে আমরা ইকুয়েশন গুলো করব অথবা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, সেই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করতে গেলে তোমাদের যে কি বলে মূলধন থাকতে হয়, অর্থাৎ একটা চ্যাপ্টার পড়ার জন্য যে বেসিকটা থাকতে হবে, যে বেসের উপর ভিত্তি করে তোমরা এই চ্যাপ্টারটা পড়বে, বাকি ব্যাপারগুলো সুন্দর করে আলোচনা করতে পারবে। আজকে আমরা তাই নিয়ে আলোচনা করব। সো আমরা প্রথমে যে ব্যাপারগুলো আলোচনা করব, বলতে পারি আমি সেগুলো লিখে নিচ্ছি। প্রথমে আমরা তাপমাত্রা, and the very new thing is তাপমাত্রিক ধর্ম, পদার্থের নানাবিধ প্রসারণ। এটা ইন্টারেস্টিং থিং, আগেই বলে রাখি, এই পদার্থের নানাবিধ প্রসারণ। আমরা জানি পদার্থ 3 প্রকার এবং 3 প্রকার পদার্থ বিভিন্ন ভাবে প্রসারিত হয়। আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এরপরে তাপ ধারণ ক্ষমতা এবং অ্যাটলিস্ট আমরা সবার শেষে আলোচনা করব আপেক্ষিক তাপ নিয়ে। তো মনে রাখতে হবে এর মধ্যে যে আমরা যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন সলভ করব তখন আমাদের সরাসরি হেল্প করবে কোন কোন ব্যাপারটা। এখানে আমাদের নানাবিধ প্রসারণ, তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ। আর এই দুই জায়গায় একটা ব্যাপার রয়েছে, বেসিক ব্যাপার, মৌলিক ব্যাপার। এটা হচ্ছে কেমন, বিভিন্ন তাপমাত্রা স্কেলের সম্পর্ক। So take a close look to the board। যে আমি পুরোপুরি সাজিয়ে নিয়েছি এই চ্যাপ্টারে আমার কি প্ল্যান। তো আমার প্ল্যান হচ্ছে আমি এই ব্যাপারগুলো নিয়ে আজকে পরিপূর্ণভাবে খুঁটিনাটি আলোচনা করব এবং তার পরবর্তী যে ক্লাসগুলো থাকবে ধাপে ধাপে আমি চেষ্টা করব এর এই বেসিক থিংগুলোর উপরে যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো রয়েছে সেই ইকুয়েশনগুলো তোমাদেরকে আমি এস্টাবলিশ করে দেখাবো। আর সেই ইকুয়েশনগুলো ইউজ করে সেই ইকুয়েশনগুলোকে অ্যাজ এ অ্যাপ্লিকেশন আমি কতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো একটি ক্লোজ লুক টু দিস বোর্ড যে আমরা কি কি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আমরা প্রথমে আলোচনা করব তাপ নিয়ে, তারপরে আলোচনা করব তাপমাত্রা নিয়ে। যেহেতু তাপমাত্রা চলে আসবে, তো তাপমাত্রা পরিমাপ করার জন্য আমাদের কিছু ইউনিটের প্রয়োজন হবে। সেই ইউনিট একটা না, যে প্রবলেম এখানে ভিন্ন ভিন্ন অনেকগুলো ইউনিট রয়েছে সারা বিশ্বব্যাপী। এমনকি একটা দেশের মধ্যে বিশ্বব্যাপী আমরা জানতাম এটা ইউনিটের কথা, যে সারা বিশ্বব্যাপী যাতে পরিমাপের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় সেজন্য কিন্তু আমরা করেছিলাম কি একটা নির্দিষ্ট পরিমাপ পদ্ধতি। কিন্তু এরপরেও এই তাপমাত্রার ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন পরিমাপ পদ্ধতি ব্যবহার করব ভিন্ন ভিন্ন ক্ষেত্রে। সেই ব্যাপারগুলো নিয়ে যেহেতু আমরা একাধিক স্কেল ব্যবহার করব, তো সেই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক কেমন হবে সেই সম্পর্ক নিয়ে আমাদের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন রয়েছে, কতগুলো প্রবলেমস রয়েছে সে নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমরা। এরপরে রয়েছে তাপমাত্রিক ধর্ম, আমরা তাপমাত্রিক ধর্মগুলো নিয়ে আলোচনা করব। তারপরে পদার্থের নানাবিধ প্রসারণ। আমরা জানি পদার্থে যদি তাপ প্রয়োগ করি পদার্থটা প্রসারিত হয়। সেই প্রসারণ কেন, কেমন, কি করে হয়, কোন কোন পদার্থের ক্ষেত্রে কেমন করে প্রসারণগুলো হবে, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এবং সবার শেষে রয়েছে তাপ ধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপ। এরাও কিন্তু এক ধরনের তাপমাত্রিক ধর্ম। তো আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকে একদম প্রথমে চলে যাই। প্রথমে আমি আলোচনা করতে চাচ্ছি তাপ এবং তাপমাত্রা নিয়ে। তো প্রথমেই শুরু করা যাক তাপ ও তাপমাত্রা দিয়ে। প্রথমে কথা বলবো তাপ কি এই নিয়ে। আসলে আমাদের এই বস্তু জগতে যা কিছু আছে সবকিছুকে মূলত দুই ভাগে ভাগ করা যায় পদার্থ বিজ্ঞানের ভাষায়। একটা হচ্ছে শক্তি এবং অন্যটা হচ্ছে পদার্থ। পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পদার্থ বল প্রয়োগ করলে বাধা প্রদান করবে, পদার্থের নির্দিষ্ট আকার আকৃতি থাকবে, এটসেট্রা এটসেট্রা। আর শক্তি হচ্ছে এমন একটা জিনিস যে এই শক্তি কিন্তু আমরা দেখতে পারবো না, বা বল প্রয়োগ করলে শক্তি বাধা প্রদান করবে না।
কিন্তু শক্তি সবচেয়ে বড় একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে এর একটা প্রভাব থাকবে, একটা ফলাফল থাকবে। যেমন আমরা ইলেকট্রিসিটির কথা বলতে পারি, যেমন বিদ্যুৎ, আমি লিখলাম যে আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ থাকে। বিদ্যুৎ হচ্ছে শক্তির একটা বিশেষ রূপ। আমরা কিন্তু বিদ্যুৎ দেখতে পারি না, একটা তারের ভিতরে বিদ্যুৎ আছে কি না আমরা কিন্তু তারটা দেখে বলতে পারি না। কিন্তু বিদ্যুৎ যদি প্রবাহিত হয়ে তোমাদের বাসার ফ্যানে আসে, তোমাদের বাসার বৈদ্যুতিক বাল্বের মধ্যে আসে, তাহলে কিন্তু তোমরা বিদ্যুতের যে প্রভাবটা রয়েছে সেটা দেখতে পারবে। দেখবে যে ফ্যান ঘুরে, তখন বুঝতে পারবে এর মধ্যে কি বিদ্যুৎ কোনো না কোনো ভাবে এসে ইনপুট হচ্ছে। যদি বাতি জ্বলে বা বৈদ্যুতিক বাল্বগুলো জ্বলতে থাকে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এর মধ্যে বিদ্যুতের উপস্থিতি রয়েছে। লাইক দ্যাট, সেই একই রকম ভাবে তাপও হচ্ছে এক প্রকারের শক্তি। ইভেনচুয়ালি তোমরা কিন্তু তাপ দেখতে পারবে না, তাপ ধরতে পারবে না, কিন্তু সত্যি কথা হচ্ছে কি তাপের একটা প্রভাব দেখতে পারবে। তাপ যদি কোনো কিছুর উপরে প্রযুক্ত হয়, তাহলে আমরা বুঝতে পারবো বা কোনো কিছু টাচ করে বুঝতে পারবো যে বস্তুটা উত্তপ্ত হচ্ছে। আমরা যদি কোনো বস্তু থেকে তাপ সরিয়ে নেই, তাপ অপসারণ করি, তাহলে স্বভাবতই সেই বস্তুর তাপমাত্রা কমে যাবে, অর্থাৎ বস্তু পূর্বের তুলনায় শীতল হবে। তো তাপ কি? তাপ হচ্ছে এক প্রকারের শক্তি। তাপ যদি শক্তি হয়, তাহলে শক্তির একক জুল, তাপের একক জুল। তাপের একক জুল বড় হাতের জে দিয়ে আমরা প্রকাশ করব, আর তাপ এক প্রকারের শক্তি। এরপরে আমরা আলোচনা করব তাপমাত্রা নিয়ে। তাপ যদি শক্তি হয়, তাহলে তাপমাত্রা আসলে কি? আমি একটু আগে বলেছি তাপ হচ্ছে একটা শক্তির রূপ, যাকে হয়তো আমরা দেখতে পারবো না, ধরতে পারবো না, কিন্তু তাপের একটা ফলাফল থাকবে। এই তাপমাত্রাই হচ্ছে তাপের সেই ফলাফল। কোনো বস্তুতে তুমি তাপ প্রয়োগ করো, তাপমাত্রা নামক বস্তুটি তখন সংখ্যাকে আশ্রয় করে বাড়বে। এক্সাম্পল, কোনো কিছু টেম্পারেচার ধরে 10 ডিগ্রি সেলসিয়াস ছিল, আমি যদি এতে হিট প্রয়োগ করি, তাহলে কিন্তু এটা বেড়ে ধরে নেই 15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেল, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেল। যদি আমি কোনো বস্তু থেকে তাপ কমিয়ে নিই, তাহলে 10 থেকে কমে এটা হয়ে গেল 5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থান। তাপ প্রয়োগ করলে তাপমাত্রা বাড়ে, তাপ অপসারণ করলে তাপমাত্রা কমে। তো এই আলোচনার বিষয়বস্তুতে এসে আমি এটা বলতে পারি যে তাপ কি? তাপ এক প্রকার শক্তি, আর তাপমাত্রা তাপের ফল। তাপকে সাধারণত প্রকাশ করা হয় কিউ দিয়ে, তাপমাত্রাকে প্রকাশ করা হয় থিটা দিয়ে। তাপ পরিমাপের একক হচ্ছে জুল। তাপমাত্রা পরিমাপের অনেকগুলো একক রয়েছে, আমরা সাধারণত ব্যবহার করি সেলসিয়াস, কেলভিন ও ফারেনহাইট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তাপ ও তাপমাত্রা সম্পর্কিত আলোচনা। যদি একটু দ্রুত বলে থাকি, তাহলে এই জিনিসটা তোমরা একটু রিমাইন্ড করে আবার দেখে নিয়ে, আর এর পরপরই তাপ ও তাপমাত্রার একই সিকোয়েন্সে রিলেভেন্টলি যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তো এবার আমি আলোচনা করব তাপমাত্রিক ধর্ম নিয়ে। তাপমাত্রিক ধর্ম কি? পদার্থের কতগুলো, আমরা যদি স্বাভাবিক ধর্মের কথা বলি, যে পদার্থের কি কি ধর্ম থাকে একটা পদার্থের, কঠিন পদার্থ হোক, তরল পদার্থ হোক, বায়বীয় পদার্থ হোক, আমরা জানি পদার্থের দৈর্ঘ্য প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। তারপরে কঠিন পদার্থের কথা বলতে গেলে, বা যদি ধাতব পদার্থ বলি, ধাতব পদার্থ কি করবে? বিদ্যুৎ পরিবহন করবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে সাধারণত কতগুলো পদার্থের ধর্ম। এখন সব ধর্ম আসলে তাপমাত্রিক ধর্ম না। আমরা এখন কতগুলো এমন ধর্মের কথা বলবো যে ধর্মগুলো মূলত তাপমাত্রা হ্রাস ও বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ তাপমাত্রা বাড়লে হয়তো সে বাড়বে, নয়তো সে কমবে, আবার তাপমাত্রা কমলে হয়তো সে বাড়বে, নয়তো সে কমবে। আমি আসলে সরাসরি সংজ্ঞায় যাব না, প্রথমে আমি কতগুলো উদাহরণ দিতে চাই। আমি ধরে নেই সবার প্রথমে বিদ্যুৎ পরিবাহিতা। বিদ্যুৎ পরিবাহিতা বিদ্যুৎ পরিবহন করে এমন পদার্থের একটা সাধারণ ধর্ম, যে এরা বিদ্যুৎ পরিবহন করবে। এখন এই বিদ্যুৎ পরিবহনের সাথে কিন্তু তাপমাত্রার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কেমন?
সম্পর্কটা একটু উল্টো রকমের, অর্থাৎ তাপ যদি বাড়ে বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতা হ্রাস পায়, আবার তাপ যদি হ্রাস করা হয় তাহলে পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পায়। এটা হচ্ছে বস্তুর তাপমাত্রিক ধর্ম, কারণ তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কিন্তু তাপ বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে অথবা হ্রাস পাচ্ছে। আরো একটা জিনিস বলতে চাই আমি, তা হচ্ছে চুম্বকত্ব। যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদেরকে বলা হয় চৌম্বক পদার্থ, আর চুম্বকের যে ক্ষমতা তাকে বলা হয় চুম্বকত্ব। তো এই চুম্বকত্ব কিন্তু তাপমাত্রা হ্রাস বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি অথবা হ্রাস পায়। সাধারণত তাপমাত্রা বৃদ্ধি করলে পদার্থের চুম্বকত্ব হ্রাস পায়। অর্থাৎ আমরা যে সকল চুম্বক পদার্থ আসলে আমাদের আশেপাশে দেখি বা চিনি, চুম্বক হিসেবে যেগুলোকে ব্যবহার করা হয়, কে যদি উত্তপ্ত করা হয় তাহলে একটা নির্দিষ্ট টেম্পারেচারে গিয়ে ওই পদার্থটা আসলে চুম্বকই থাকবে না, সমগ্র চুম্বকত্ব হারিয়ে ফেলবে। ওই টেম্পারেচারটার নাম হচ্ছে কুড়ি বিন্দু, পয়েন্ট টু ডিনোটে। তুমি এটা নোট করে রাখতে পারো, 1 মার্কসের যে কোশ্চেন গুলো আসে কতে তার জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কুড়ি বিন্দু কি। আমি আবারও বলছি, যে তাপমাত্রায় পদার্থ তার চুম্বকত্ব হারায় তাকে কুড়ি বিন্দু বলে। সাধারণত আমরা যে ধরনের চুম্বক ব্যবহার করি তাদের জন্য কুড়ি বিন্দু হচ্ছে 77 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তোমরা যদি কোনো একটা স্বাভাবিক চুম্বককে তাপ দিতে শুরু করো, আর যদি তোমরা ওটাকে তাপ দিতে দিতে 770 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে পারো, তাহলে আইসোয়ার ওই জিনিসটার চুম্বক থাকবে না, এটা একটা স্বাভাবিক পদার্থের মতোই হয়ে যাবে। তো এই ছিল পদার্থের তাপমাত্রিক ধর্ম, অর্থাৎ যে ধর্মগুলো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অথবা তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তাদেরকে বলা হয় তাপমাত্রিক ধর্ম। এই ছিল ব্যাপার। আমি নেক্সট টপিকে মুভ করছি। নেক্সট টপিক হচ্ছে পদার্থের প্রসারণ। এই পদার্থের প্রসারণটাকে আমরা একটা ভিন্ন নাম দেব, আমরা লিখতে চাই তাপীয় প্রসারণ। তাহলে তাপীয় প্রসারণটা কি? তাপ প্রয়োগ করলে পদার্থ প্রসারিত হয়, এই প্রসারণের নাম হচ্ছে তাপীয় প্রসারণ। তো আমরা জানি পদার্থ মূলত তিন প্রকার, কঠিন, তরল ও বায়বীয়। আমরা আস্তে আস্তে দেখব কঠিন, তরল ও বায়বীয় তিনটা পদার্থেরই তাপমাত্রা যদি পরিবর্তন করা হয় তাহলে এদের প্রসারণ কেমন হয়। প্রথমে বলে নিই কঠিন পদার্থের প্রসারণ। আমরা জানি এই কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অর্থাৎ নির্দিষ্ট আকার আকৃতি থাকে এবং নির্দিষ্ট আয়তন থাকে। তো কঠিন পদার্থের নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতাও থাকবে। কঠিন পদার্থের প্রত্যেকটা জিনিসই থাকবে। তো আমরা যদি এমন কোনো পদার্থ নিতে পারি যার শুধুমাত্র দৈর্ঘ্য রয়েছে, অর্থাৎ প্রস্থ যে নেই তা না, একদম থাকে না এরকম হয় না, আমরা এমন একটা পদার্থ কল্পনা করি যার শুধুমাত্র দৈর্ঘ্য রয়েছে এবং দৈর্ঘ্য হচ্ছে এল। যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে এই বস্তুটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে এবং এই জিনিসটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ। তাহলে এই প্রস্থ কি হবে? একটা বস্তু যদি এমন থাকে যে দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, দৈর্ঘ্য প্রস্থ দুইটাই আছে, এটা দেখতে পারি আমি একটা দ্বিমাত্রিক বস্তু, টু ডাইমেনশনাল কোনো একটা যদি সাবস্টেন্স থাকে, আমি জানি টু ডাইমেনশনাল যে সাবস্টেন্স গুলো এরা যে জায়গা দখল করে তাকে বলা হয় এরিয়া, ক্ষেত্রফল। দ্বিমাত্রিক বস্তুর ক্ষেত্রফল থাকবে। তো এই বস্তুতে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে কিন্তু সেরকম থাকবে না, ইট মাস্ট বি গেটিং বিগার, একটু বড় হয়ে যাবে। অর্থাৎ এই যে প্রসারণটা, এটা কিন্তু শুধু দৈর্ঘ্য বরাবর না, শুধু প্রস্থ বরাবর না, বস্তুর সামগ্রিকভাবে প্রসারণ ঘটবে। তাহলে এটাকে আমরা বলবো কি প্রসারণ? এটা হবে ক্ষেত্রিক প্রসারণ। এন্ড ফাইনালি যদি কারো উচ্চতা থাকে, অর্থাৎ আমি যদি এরকম একটা ঘনাকার কোনো বস্তু কল্পনা করে নিতে পারি যার দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে এবং উচ্চতাও রয়েছে, তিনটা জিনিসই যদি থাকে তাহলে এই বস্তু যে জায়গা দখল করবে আমরা তাকে বলবো আয়তন। এবার কোন বস্তুতে একটা ত্রিমাত্রিক বস্তু, সেটা থ্রি ডাইমেনশনাল একটা বডি, এই থ্রি ডাইমেনশনাল বস্তুতে আমি যদি প্রচুর পরিমাণে তাপ প্রয়োগ করি তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, একটু আগেই আমরা বললাম তাপীয় প্রসারণ কেন, তাপ প্রয়োগ করলে প্রত্যেকটা পদার্থ আকৃতিতে একটু করে বৃদ্ধি পায়। আমরা সেই বৃদ্ধির কারণটা এখন বলবো। তো তাপ প্রয়োগ করা হলে এটি আকৃতিতে একটু বড় সড়ো হয়ে যাবে, অর্থাৎ আয়তন বৃদ্ধি পাবে, তাকে বলা হবে আয়তন প্রসারণ। তো এই হলো কঠিন পদার্থের প্রসারণগুলো।
এবার কঠিন পদার্থের প্রসারণ যদি আমি বাদ দিই, এরপরে রয়েছে কি আমাদের জন্য তরল পদার্থের প্রসারণ। আমরা জানি তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকৃতি থাকে না, অর্থাৎ তরল পদার্থকে আমরা কি বলবো, শুধুমাত্র নির্দিষ্ট আয়তন থাকবে, তরল পদার্থের আকৃতি থাকবে না। এর কারণ হচ্ছে তরল পদার্থের অণুগুলো সাধারণত খুবই খুবই কম বল দ্বারা আকৃষ্ট থাকে, অর্থাৎ এদের মধ্যবর্তী আন্তঃনাদিক শক্তির পরিমাণ খুবই কম, কিন্তু আন্তঃনাদিক দূরত্বের পরিমাণ কঠিন পদার্থের তুলনায় একটু বেশি। তাই আমরা যেমন কঠিন পদার্থের ক্ষেত্রে তিন রকমের প্রসারণ দেখলাম, তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু এরকম 3-4 রকমের প্রসারণ থাকবে না। তরল পদার্থের প্রসারণ হচ্ছে জাস্ট দুটো প্রসারণ থাকে তরল পদার্থে, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে আপাত প্রসারণ। অর্থাৎ আমি প্রথমে এরকম একটা পাত্র নিয়ে নিলাম, ধরি এই পাত্রের এই জায়গাটা হচ্ছে এ পরিমাণ তরল পদার্থে পূর্ণ আছে, ভর্তি আছে। তো এতে যদি আমি একটু কিউ বা তাপ প্রয়োগ করি তাহলে কি হবে, প্রথমে তাপটা কে গ্রহণ করবে, এটা ভালো অপশন, কে গ্রহণ করবে তাপটা সেটা জানার দরকার। দেখো খেয়াল করে দেখতে পারবে, প্রথমে কিন্তু তাপটা তরল পদার্থ গ্রহণ করতে পারবে না, তাপ প্রথমে গ্রহণ করতে হবে পাত্রে, কারণ তরল পদার্থকে দূরে রেখেছে পাত্র। তো যদি পাত্র তাপ গ্রহণ করে তাহলে পাত্র কি ছোট হয়ে যাবে না বড় হয়ে যাবে? আমরা জানি তাপ প্রয়োগ করলে প্রত্যেকটা পদার্থ প্রসারিত হয়। তো একদম লিটারেলি তরল পদার্থের যে ধারণকারী পাত্রের আকৃতি বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে। তো তরল পদার্থ তখন একটু নিচে নেমে আসবে, এই জায়গাটার নাম দিলাম বি, তরল পদার্থ একটু নিচে নেমে আসবে, এ বি, বিতে চলে আসছে। এবার দেখো খেয়াল করে একটু দেখতে পাবো, আমরা এবার দেখতে পাচ্ছি তরল পদার্থ মূলত চলে এসেছে বিতে। আচ্ছা, এই পর্যন্ত তরল পদার্থ আছে। তাহলে এই যে এ বি আসলে কিসের প্রসারণ? এটি হচ্ছে পাত্রের প্রসারণ, পাত্রের পরিমাণ প্রসারিত হয়েছে। এবার কিন্তু পাত্র তাপ গ্রহণ করার পর এবার তাপ গ্রহণ করতে শুরু করবে তরল পদার্থে, তরল পদার্থ তাপ গ্রহণ করলে তখন আবার প্রসারিত হতে শুরু করবে। আমি ধরে নিই ফাইনালি আমি এরকম একটা জায়গায় যেখানে নাম দিলাম আমি সি, তরল পদার্থ প্রসারিত হয়ে সর্বশেষ সিতে পৌঁছাবে। তাহলে আমার কি মনে হচ্ছে তরল পদার্থের মূলত প্রসারণ হচ্ছে কতটুকু? তরল পদার্থের প্রসারণ হচ্ছে মূলত বি থেকে সি পর্যন্ত। এটা হচ্ছে পাত্রের সাপেক্ষে প্রসারণ, পাত্রের সাপেক্ষে প্রসারণ হচ্ছে বিসি, কিন্তু তরল পদার্থের প্রকৃত প্রসারণ হচ্ছে এ সি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রসারণ হচ্ছে তিনটা এ বি, এসি এবং বিসি। বিসি কে যদি মনে হয় আপাত দৃষ্টিতে তরল পদার্থের প্রকৃত প্রসারণ, এটা কিন্তু আসলে না, পাত্রের প্রসারণ বিবেচনায় হচ্ছে এই প্রসারণটা, আর এসি হচ্ছে মূলত তরল পদার্থের প্রকৃত প্রসারণ। তো আমরা দেখতে পারি তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণ মূলত দুই প্রকার। একটা প্রকৃত প্রসারণ আর অন্যটা আপাত প্রসারণ। তো এই হলো আমাদের তরল পদার্থের প্রসারণ। তরল পদার্থের প্রসারণের পরপরই আসে বায়বীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ। আমরা জানি যে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার আয়তন কিছুই থাকে না, কারণ তরল কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃনাদিক শক্তি থাকে না বললেই চলে, যতটুকু থাকে সবই হচ্ছে আন্তঃনাদিক দূরত্ব। তাই তরল পদার্থ গ্যাসীয় পদার্থের যে প্রসারণ, সেই প্রসারণের জন্য শুধুমাত্র একটা সমীকরণ রয়েছে, তরল পদার্থের চেয়ে কিন্তু কঠিন গ্যাসীয় পদার্থের প্রসারণ অনেক বেশি হয়, কারণ এটার মধ্যে আন্তঃনাদিক শক্তি নেই বললেই চলে। একটা সমীকরণ আমি লিখছি এখানে, সমীকরণটা এমন TB nRT। এখানে আর হচ্ছে প্রকৃত গ্যাস ধ্রুবক, T হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা, n গ্যাস অণুর সংখ্যা, E চাপ এবং D আয়তন। অর্থাৎ যে কোনো তাপমাত্রায় গ্যাসের চাপ ও আয়তনের গুণফল হবে কেমন? প্রকৃত গ্যাস ধ্রুবক ওই মোলের সংখ্যা এবং তাপমাত্রার গুণফলের সমান। সাধারণত এই সমীকরণ দিয়ে গ্যাসীয় প্রসারণগুলো হিসেব করা হয়। এই ছিল পদার্থের ভিন্ন ভিন্ন রকমের প্রসারণ। এবার আমি দুটো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করতেছি, দুটো ব্যাপার এই চ্যাপ্টারেই রয়েছে। একটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ। হয়তো বইতে অমন করে তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে কোনো কিছু আলোচনা করা নেই, এটা একটা রিগ্রেটের ব্যাপার, যে থাকা উচিত ছিল আসলে। বিভিন্ন সময় প্রশ্ন চলে আসে তাপ ধারণ ক্ষমতা কি, আর আপেক্ষিক তাপ হচ্ছে খুবই খুবই একটা মৌলিক ব্যাপার। আপেক্ষিক তাপ দিয়ে কিন্তু এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি অঙ্ক আসবে। তো আমাদের এখন বললাম রিগ্রেটের ব্যাপার এমন যে ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি ম্যাথ আসে, সবচেয়ে বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হয় আমাদের, সেই চ্যাপ্টারটা নিয়ে বা সেই টপিকটা নিয়ে ওইভাবে গ্রামার থিওরিটিক্যালি বলি অথবা প্র্যাকটিক্যালি বলি তেমন খুব একটা আলোচনা নেই। তো আমরা চেষ্টা করবো এই ব্যাপারগুলো নিয়ে যাতে আমরা সহজ করে দিতে পারি, চেষ্টা করবো সহজ করে উপস্থাপন করার জন্য। প্রথমে আলোচনা করছি
তাপ ধারণ ক্ষমতা নিয়ে। তাপ ধারণ ক্ষমতা কি? এখন যেহেতু আছে ধারণ ক্ষমতা, আছে তোমরা ধারণা করতে পারবে এই একটা বস্তু যে পরিমাণ তাপ ধরতে পারে, একটা বস্তু যে পরিমাণ তাপ স্টোর করতে পারে, এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। তো পদার্থবিজ্ঞানের ভাষায় আসলে তাপ ও তাপ ধারণ ক্ষমতা এরকম কিছু না। তাপ ধারণ ক্ষমতাকে সাধারণত প্রকাশ করা হয় কি দ্বারা? আর তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা হচ্ছে কোন বস্তুর তাপমাত্রা, কোন বস্তু যে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে তাপ ধারণ ক্ষমতা বলে। আমি আবারও বলছি, কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে তাপ ধারণ ক্ষমতা বলে। আমি যদি কোন একটা বস্তুর তাপমাত্রা আমরা ডেল থিটা পরিমাণ বাড়াবো, আমরা জানি সেটাকে দিয়ে মূলত তাপমাত্রা প্রকাশ করা হয়। আমি ডেল থিটা পরিমাণ তাপমাত্রা বাড়াবো, আর ডেল থিটা তাপমাত্রা বাড়াতে প্রয়োজনীয় তাপ, আমি ধরে নিচ্ছি প্রয়োজনীয় তাপ লাগে আমার কিউ জুল। ওকে, এটা হচ্ছে আমাদের মাদার লাইন, রুট লাইন। এই লাইন থেকে আমরা পরবর্তী লাইনে যাব, যা কিছু আসুক না কেন এই লাইনের সাপেক্ষে বিবেচনা করব। আমি আবারও করি, ডেল থিটা তাপমাত্রা বাড়াতে প্রয়োজনীয় তাপ হচ্ছে কিউ জুল। এবার আমাদের তাপ দরকার নেই, আমরা মূলত এখানে চাচ্ছি ডেফিনিশন এস্টাবলিশ করতে তাপ ধারণ ক্ষমতা। সেজন্য আমার দরকার 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে কি পরিমাণ তাপ লাগে। তো আমি লিখছি 1 বা একক তাপমাত্রা বাড়াতে প্রয়োজনীয় তাপ অবশ্যই কম হবে। তো Q ডিভাইডেড বাই ডেল থিটা জুল। তো এই নিয়ম করে আমরা দেখলাম এখানে আমাদের Q বাই ডেল থিটা পরিমাণ তাপ দিতে হয় বা তাপ প্রয়োজন হয়। এবার একটু রিমাইন্ড করার চেষ্টা করো যে আমি একদিন প্রথমে কি বলেছিলাম তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা বলতে গিয়ে, যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপ লাগে তাকে তাপ ধারণ ক্ষমতা বলে। আর তাপ ধারণ ক্ষমতাকে যদি C দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমি অবভিয়াসলি লিখতে পারি C is equal to Q divided by del theta। তো এটা হচ্ছে আমাদের তাপ ধারণ ক্ষমতার কি বলে এটাকে, রাশিমালা। যদি তাপ ধারণ ক্ষমতা সংক্রান্ত কোনো প্রবলেম আসে না, কিছু প্রবলেম আসে তো আমরা অবশ্যই এটাকে সলভ করব। আচ্ছা, পয়েন্ট কি নোট আমরা একটা জিনিস লিখে দিই, এই ডেল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। যদি ডেল থিটা কথাটা আসে তাহলে বুঝতে হবে পড়তে হবে তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তনটা কি করে আমরা বের করব? আমি ধরে নিই কোন একটা বস্তুর তাপমাত্রা ছিল থিটা 1, বৃদ্ধি পেয়ে হলো থিটা 2, মানে তাপমাত্রা পরিবর্তন কত হলো আমি লিখতে পারি থিটা 2 মাইনাস থিটা 1। এটা হচ্ছে আমার তাপমাত্রা পরিবর্তন। তাহলে তাপমাত্রা পরিবর্তন সমান সমান আমি লিখতে পারি ডেল থিটা। আর এই ইকুয়েশনটাকে আমি আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারি Q ডিভাইডেড বাই থিটা 1 মাইনাস থিটা 2 মাইনাস থিটা 1। এটা হচ্ছে মূলত তাপ ধারণ ক্ষমতার রাশিমালা। তো এবারে আমি আলোচনা করব পরের ব্যাপারটা, আর এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার, এটা হচ্ছে আপেক্ষিক তাপ। আমি আবারও বলি, ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক তাপ। লিখে দিচ্ছি, মুছে ফেলবো। আচ্ছা, তাহলে এই আপেক্ষিক তাপ আসলে কি? তো বলতে পারি আমরা আপেক্ষিক তাপ হচ্ছে তাপ ধারণ ক্ষমতার বড় ভাই। শুধুমাত্র একটা জিনিস বেশি থাকতে হবে আপেক্ষিক তাপের মধ্যে। আমরা যখন ইকুয়েশন দেব তখন শুধু আমরা জাস্ট একটা জিনিস বেশি লিখবো ইকুয়েশনের মধ্যে। আমরা একটু আগে করেছি যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপ লাগে তাকে বলা হয় তাপ ধারণ ক্ষমতা। আর এই সংজ্ঞা দিতে গিয়ে আমরা শুধু একটা জিনিস, একটা কম্পোনেন্ট অ্যাড করবো, সেটা হচ্ছে ভর। আমরা এখন বলবো কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপকে আপেক্ষিক তাপ বলে। তার আগে লিখে নিই আপেক্ষিক তাপকে কি দিয়ে প্রকাশ করা হয়। আপেক্ষিক তাপের ইংরেজি হচ্ছে স্পেসিফিক হিট। প্রথম অক্ষরটা আমরা ঠিক করে নিলাম, দ্যাটস এস। তো আপেক্ষিক তাপকে মূলত এস দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এবার আমি কিন্তু এস্টাবলিশ করব এর যে গাণিতিক যে সমীকরণটা রয়েছে সেটা এস্টাবলিশ করব। তার জন্য আমি লিখতে পারি এমন করে যে এম ভরের তাপমাত্রা ডেল থিটা বাড়াতে প্রয়োজনীয় তাপ কিউ জুল। আসলে এই ছোট জায়গার জন্য একটু বিগ লাইন টু রাইট, তো একটু কষ্ট করে তোমরা একটু লিখে নাও যে এম, নেক্সট হয়ে যাচ্ছে এম ভরের তাপমাত্রা
ডেল থিটা বাড়াতে প্রয়োজনীয় তাপ হচ্ছে কিউ জুল। তাহলে 1 বা একক ভরের তাপমাত্রা 1 বা একক বাড়াতে প্রয়োজনীয় তাপ। কেমন হবে রৈখিক নিয়ম? আবারও বলছি, একদম প্লেস রৈখিক নিয়ম পঞ্চম শ্রেণী থেকে করতে করতে এসছো, সহজ ব্যাপার উপরে কি থাকবে নিচে চলে আসবে বাকি দুটো, কারণ এক এক হয়ে যাচ্ছে। তো এম ডেল থিটা এই হচ্ছে আমার প্রয়োজনীয় তাপ। কেন? কোন বস্তুর 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমার আসলে এই পরিমাণ তাপ লাগবে। নিচে আলাদা করে লিখে দিচ্ছি কিউ এম ডেল থিটা। প্রথম লাইনটা আবার একটু যাই, আসলে এস দিয়ে প্রকাশ করা হয় আপেক্ষিক তাপকে। যেহেতু এস দিয়ে প্রকাশ করা হয়, তো আমি লিখতে পারি এস ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এম ডেল থিটা। তো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, এর আগে আমরা ডেল থিটাকে যেভাবে একটু ভেঙে চলে সাজিয়েছিলাম এবং সে একই কাজ করবো, লিখবো কিউ ডিভাইডেড বাই এম থিটা টু মাইনাস থিটা 1। তো এই হচ্ছে আপেক্ষিক তাপের রাশিমালা। আমরা যখন কোনো অঙ্ক করবো আমরা কিন্তু এই সমীকরণে যাবো, এই সমীকরণ দিয়ে অঙ্ক করবো। তো নেক্সট ক্লাসগুলোতে তোমরা মূলত এই চ্যাপ্টারের বা এই যে আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম বেসিক, এর একটু ইলাবোরেটেড যে টেস্ট আছে এই টেস্টটা পাবে, আর আমরা চেষ্টা করবো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার। তো হয়তো আবার দেখা হবে চেনা ক্লাসে, চেনা ক্লাসরুমে, চেনা লেকচারে। তো যতদিন আমরা না যেতে পারছি স্বাভাবিক জীবনে ফিরতে, ততদিন তো এই আমাদের ভরসা। আশা করি ভিডিওগুলো দেখবে, কিছুদিন পরেই আমাদের এক্সাম শুরু হবে, এক্সামগুলোতে তোমরা দেবে। আর আশা করি এই এই যে যেগুলো আমরা আসলে তখন ক্লাসে পড়াতে পারিনি, এই ব্যাপারগুলো এখন আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি। তো যদি তোমরা একটু ভালো করে দেখো বা একটু প্র্যাকটিস করো, তো আমার মনে হয় না ভেরি টাফ জব। তো আমার মনে হয় তোমরা পারবে। সেই শুভকামনা থাকলো। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আমরা এই চ্যাপ্টারে ইলাবোরেটেড ফেজ নিয়ে আলোচনা করবো। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।